অফিসের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে নেপালের পোখরা এসেছি। তো এই খানিকক্ষণ এই পোখরা লেকের পাশে ঘোরাঘুরি করে এখন একটা জায়গায় এসে বসেছি। এই পুরনো একটা নৌকা, সেটাকে উল্টে দিয়ে একটা বসার জায়গা হয়েছে। তো পোখরা লেকের যে মূল ঘাট, যেখান থেকে নৌকা ছাড়ে, এবং লেকের মাঝখানে একটা মন্দির আছে। তো নৌকায় করে ওই মন্দিরে যাওয়া যায়, পুজো দিয়ে আসা যায়। তো ওই জায়গাটায় সন্ধেবেলা একটা আরতির ব্যবস্থা হয়। তো যেরকম হরিদ্বারে এবং বেনারসে আমরা দেখে থাকি একই রকম। আর তার পাশেই এই একটা পার্ক মতো, যেখানে হেঁটে চলে বেড়ানো যায়, এবং সন্ধেবেলা গুচ্ছ গুচ্ছ লোক এই লেকের পাড়ে এসে বসে আনন্দ করেন। এবং এখানে বারবিকিউ, মদ খাওয়া, বিভিন্ন রকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। পুরো একদম মানে পরিষ্কার ভাষায় আনন্দ করা যাকে বলে, তো সেই জিনিসটা এখানে চলে। কালকে আমরা সন্ধেবেলা যখন এসছিলাম এখানে 6টা নাগাদ, তো কালকে এখানে হোলি ছিল, তো সেই জন্যে অনেক বেশি লোক ছিলেন। আশা করা যায় অন্য সময়ও লোক থাকে। এখন শীত কমে এসছে, কাজে এখন ট্যুরিস্ট সিজন, প্রচুর লোক আসছেন। কিন্তু এত সুন্দর একটা জায়গায় যে সন্ধেবেলা এমন অবস্থা হয়, যেটা খুব একটা আনন্দ দেওয়ার মতো জায়গা বলে আমার মনে হয় না। তো সেই জন্যে পোখরা লেক এলে অবশ্যই উচিত হচ্ছে সকালের দিকে এই লেকটাকে উপভোগ করা, তাহলে ভালো লাগবে অনেক বেশি। দুদিকে পাহাড় আর তার মাঝখানে বিশাল এই লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যায় 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি সারাদিনের জন্যও দেখলাম নৌকার ব্যবস্থা আছে। 3000 থেকে 6000 টাকা এরকম বিভিন্ন নৌকা সাইজের ওপরে ঘুরে বেড়ানো যায়। তো সব দিক দিয়ে ভালো, অনেকটা ডাল লেকের আদলে তৈরি করা জায়গাটাকে। তো পোখরা খুবই একটা সুন্দর জায়গা নেপালের, যেখান থেকে বিভিন্ন আরও সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার রাস্তা খোলে। তবে কাঠমান্ডু থেকে পোখরা আসার পথে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে রাস্তা খুব একটা ভালো নয়। 200 কিলোমিটার কাঠমান্ডু থেকে পোখরা, এই 200 কিলোমিটার আসতে প্রায় 8 ঘন্টা লেগে গেল আমাদের গাড়িতে। ড্রাইভার বলল যে আগে রাস্তা আরও খারাপ ছিল, তার থেকে এখন অনেক ভালো হয়েছে। তো রাস্তার কাজ চলছে দেখলাম। এখন ড্রাইভারের বক্তব্য এই কাজটা নাকি 4-5 বছর ধরে চলছে। তো এইটা একটা সমস্যা, যে এখানে রাস্তাঘাট বা অন্যান্য ডেভেলপমেন্টের জায়গাটা অতটা ভালো নয়। যাই হোক, সব মিলিয়ে সকালবেলা লেকের পাড়ে হাঁটতে দৌড়তে ভালো লাগবে। সকালবেলায় এখানে আসা উচিত। এখন স্থানীয় সময় 7:45 বাজে। আমি আর কিছুক্ষণ বাদে হোটেলে ফিরে যাব, তারপর আমাদের অফিসের কাজের মধ্যে ঢুকতে হবে। মূলত আমি আসি এইসব জায়গায় অফিসের কাজে। তো বাংলায় একটা কথা আছে, রথ দেখা কলা বেচা। কিন্তু কথাটা হচ্ছে যে কেবলমাত্র কলা বেচার ইন্টেনশন নিয়ে বা কলা বেচার ইচ্ছা মনের মধ্যে পোষণ করে রথের খুব কাছাকাছি এলেও রথ দেখা দিতে চায় না। পোখরা আসার সেরা সময় অক্টোবর-নভেম্বর। আবহাওয়া ভালো থাকলে পোখরা শহরের যে কোনো জায়গা থেকেই তুষারাবৃত অন্নপূর্ণা কিংবা তার মৎস্যপুচ্ছকে দেখা যায়। আমরা এখন এই মৎস্যপুচ্ছকে দেখছি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে। পোখরা লেকের পাশে দাঁড়িয়ে এই অন্নপূর্ণাকে দেখতে আরও ভালো লাগবে। বেশ কয়েক মাস হলো কলকাতা থেকে কাঠমান্ডুর সরাসরি বিমান বন্ধ আছে। কাজেই নেপাল আসতে হলে এখন আসতে হবে দিল্লি হয়ে।
কলকাতা থেকে ভোরের বিমানে দিল্লি হয়ে দুপুরের মধ্যেই আপনি কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন। বিকেলের দিকে পশুপতিনাথ এবং মাতা গুজ্জেশ্বরীর মন্দির দেখে পরের দিন বুদ্ধা এয়ারের ছোট বিমান ধরে পোখরা চলে আসতে পারেন। এখানে 2-3 দিন থাকলে আশপাশটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। কাঠমান্ডুর পশুপতিনাথ এবং গুজ্জেশ্বরী মন্দিরের একটা ডিটেল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, উৎসাহীরা ভোরে দেখতে পারেন। পোখরা থেকে 45 মিনিট গেলেই এই সবুজ পাহাড়ের ওপর থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা যায়। নৌকা ছাড়াও হট এয়ার বেলুনে চড়ে এই পোখরা লেকের ওপর দিয়ে ঘুরে বেড়ানো সম্ভব। আমি অফিসের কাজে এসেছি, কাজেই কাজ শেষ করে এবার আমাদের কাঠমান্ডু ফিরে যেতে হবে। উৎসাহীরা চাইলে ফেরার পথে চন্দ্রগিরি ঘুরে নিতে পারেন। তবে কাঠমান্ডু ফিরে যাওয়ার আগে আমরা পোখরার খুব কাছের জায়গা পুমদিকোট ঘুরে যাব। লেকের পাশে যে সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছে, পুমদিকোট তারই ওপরে। রাস্তা খুবই ভালো, আজ আকাশ মোটামুটি পরিষ্কার, কাজেই পুমদিকোট থেকে আমরা আরও ভালো দেখতে পাবো অন্নপূর্ণার রূপ। চলুন পুমদিকোটের দিকে যাওয়া যাক এবার। পুমদিকোট থেকে দেখা যায় লেক ও পাহাড়ের অপূর্ব দৃশ্য। এই রাস্তা ধরে বাম দিকে আরও কিছুটা উঠে গেলে একটা অপূর্ব শিব মন্দির এবং ডান দিকে কিছুটা গেলেই দেখা যায় বুদ্ধের মন্দির বা শান্তিস্তূপা। চলুন আমরা এক এক করে দুটো জায়গা একটু একটু ছুঁয়ে দেখি। আমরা এসে পৌঁছেছি শিব মন্দিরের সামনে। শেষ দিকে রাস্তাটা বেশ খাড়া, ক্যামেরায় খুব ভালো ধরা পড়ছে না হয়তো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর অন্নপূর্ণা ও তার মৎস্যপুচ্ছ। পোখরায় এলে এই জায়গাটায় অবশ্যই আসা উচিত। শহরে প্রচুর হোটেল আছে, তবে সঙ্গে গাড়ি থাকলে আপনি এই শিব মন্দিরের আশেপাশের হোটেলেও থাকতে পারেন। বুক করে আসতে পারেন, কিংবা বুক না করে এলেও জায়গা পেয়ে যাবেন সহজেই। ভাড়া মোটামুটি 2 থেকে 3 হাজার ভারতীয় রুপি। মন্দিরের আশেপাশে বেশ কিছু জায়গাকে সুন্দর করে সাজিয়ে পার্ক তৈরি করা হয়েছে। মন্দিরে পার্কিং পাওয়াটা একটু সমস্যা, তবে হাতে খানিকটা সময় থাকলে সে অসুবিধা হবে না খুব একটা। মন্দিরটি নবীন মন্দির আমার খুব একটা ভালো লাগে না, তাই মন্দিরের ভেতরে আমরা না গিয়ে বাইরে দাঁড়িয়ে উপভোগ করলাম অন্নপূর্ণার শোভা। এবার আমরা এসে পৌঁছেছি শান্তিস্তূপার দিকে। মূল রাস্তা থেকে সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নেমে আবার উপরে উঠলে তবে এই শান্তিস্তূপ। শান্তিস্তূপের ভেতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করার কিছু নিষেধ আছে, তাই ওখানে আমরা খুব বেশি ভিডিও তুলতে পারবো না। চলুন শান্তিস্তূপের দিকে এবার ধীরে ধীরে যাওয়া যাক। হঠাৎ আকাশ মেঘলা হয়ে যাওয়ায় এখন আর অন্নপূর্ণাকে দেখা যাচ্ছে না এই শান্তিস্তূপ থেকে। ওই যে দূরে একটু আগে ওই শিব মন্দিরের ওখানে আমরা ছিলাম। অপূর্ব সুন্দর এই শান্তিস্তূপ, নীরবতা এখানকার মূল আকর্ষণ। অনেকেই এখানে বসে জপ ধ্যান করছেন, প্রাণায়াম করছেন। আমরাও অনেকক্ষণ বসে উপভোগ করলাম নীরবতার অপূর্ব সৌন্দর্য। আর আমাদের সময় নেই, এবার আমাদের কাঠমান্ডু শহরের দিকে ফিরতেই হবে, কারণ ওখানে অফিসের অনেক কাজ আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেই কাজ মিটিয়ে ফিরতে হবে কলকাতায়। চলুন যাওয়া যাক।